হ্যালো আমার ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, আজকের 11 সেকেন্ড সেমের প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট 1-এর চ্যাপ্টার 1 তোমাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে আলোচনা করব, কটা করে প্রশ্ন প্রত্যেক দিন বলবো, কিভাবে তোমরা পিডিএফ পাবে, এগুলো এবার এক এক করে তোমাকে সামারির আকারে আমরা বলতে থাকব। তবে হোয়াটসঅ্যাপে পিডিএফের পাওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশান আছে। তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবের স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে বা মেলে, তাহলেই তোমরা প্রত্যেক দিনের যে টিউটোরিয়াল থাকবে তার পিডিএফ তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পড়তে পারবে। তো চলো যাওয়া যাক, আজকের টপিকে যাওয়া যাক। ডেটা স্ট্রাকচার, প্রথম অধ্যায় ডেটা স্ট্রাকচার। আমরা কিভাবে করব সেটা সামারি একটা আসা যাক। টোটাল প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিই আমরা কিভাবে আলোচনাটা করব। টোটাল সামারি অফ দ্য টুডেস টপিক। প্রত্যেক দিন আজও 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। 10টার বেশি কেন করছি না, ছোট ছোট ভিডিও, প্রত্যেকটা প্রশ্ন ইনডেপথ বোঝানো এবং উদাহরণ সহ ক্ল্যারিফিকেশান করা থাকবে, যাতে তোমরা ওই 10টা প্রশ্ন যেদিনই দেখো না কেন সেদিনই যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় বা তোমরা তৈরি হয়ে যেতে পারো। আর কি থাকছে তার সঙ্গে, কনসেপ্ট ক্ল্যারিটি উইথ এক্সপ্লানেশন, যেটা একটু আগেই বললাম, আর তোমরা পিডিএফ নোটস পাবে। এবার আসছে আমরা ডেটা স্ট্রাকচার চ্যাপ্টার, কোশ্চেন নাম্বার 1। প্রথম প্রশ্ন, ডেটা কাকে বলে? ডেটা হলো কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে সংগৃহীত তথ্যের সংগ্রহ, যা এককভাবে কোনো প্রাসঙ্গিক অর্থ বহন করে না যতক্ষণ না এটি প্রক্রিয়াজাত বা বিশ্লেষণ করা হয়। উদাহরণ, একটি বিদ্যালয়ের ধরো ছাত্রছাত্রীর নাম, তাদের রোল নাম্বার, তাদের প্রাপ্ত নাম্বার, তাদের গ্রেড, এইগুলো এক একটা ডেটা, কারণ এরা এক একটি অসংগঠিত তথ্য বা সংখ্যা। আরও যদি উদাহরণ দেওয়া যায়, ধরো তোমরা ক্লাস 12-এর পরে যখন কলেজে ভর্তি হতে যাবে তখন প্রত্যেকের তো একটা প্ল্যানিং আছে কে কী করবে। যে সাবজেক্ট নিয়ে পড়তে যাবে তার উপর ডিপেন্ড করে তোমরা কলেজ সার্চ করে রাখো অনেক আগেই, ক্লাস 12-এ ওঠার সঙ্গে সঙ্গে। এবার তোমরা পরীক্ষার পরে যেমন মার্কস পাবে তার ভিত্তিতে আবার কলেজের নোটিফিকেশান অর্থাৎ র ডেটা তোমরা সার্চ করো। তারপরে একটা সিলেকশন হয় যে অমুক কলেজ আমার জন্য সুইটেবল, আমি এই কলেজেই ভর্তি হব, একটা কংক্রিট ডিসিশন আসা যায়। অর্থাৎ বিভিন্ন র ডেটাকে একত্রিত করে সার্চিং শর্টিং করে একটা নির্দিষ্ট তথ্যে উপনীত হওয়া যায়। অর্থাৎ ডেটা প্রসেসের পরে আমরা যেটা পাই, যেটা বেসিক্যালি যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইনফরমেশন, সেখান থেকেই আমরা কোনো একটা কংক্রিট ডিসিশনে আসতে পারি। তাহলে ডেটা হচ্ছে র তথ্য, সোজা কথায় ডেটা হলো র তথ্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার কাকে বলে। চলো দেখা যাক। ডেটা স্ট্রাকচার হলো ডেটা সংগঠিত, সংরক্ষণ এবং পরিচালনার একটি উপায় বা অর্গানাইজড পদ্ধতি, যা আমাদের প্রয়োজন অনুসারে অত্যন্ত সহজভাবে এবং দক্ষতার সাথে ব্যবহার করা যায়। এবার আসা যাক পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 3। কি আছে? ডেটা স্ট্রাকচারের কাজগুলি কি কি? ডেটা স্ট্রাকচার কি কাজে ব্যবহার করা হয়? ডেটা স্ট্রাকচারের থেকে আমরা কি সুবিধে পেতে পারি? একই উত্তর কি হবে? ডেটা স্ট্রাকচারের কাজ হলো, মূল কাজ হলো কম্পিউটারের মেমোরিতে ডেটাগুলিকে স্টোর করা এবং সঠিকভাবে সাজিয়ে রাখা, যাতে প্রয়োজন অনুসারে আমরা ডেটাগুলিকে আমাদের কাজে ব্যবহার করতে পারি। এটি ডেটা স্ট্রাকচারের মূল কাজ। এছাড়া আমরা কি করতে পারি ডেটা স্ট্রাকচারের সাহায্যে? আমরা যে কোনো তথ্যকে খুঁজে বের করতে পারি, যাকে বলা হয় সার্চিং। সেটা নামের ভিত্তিতে হতে পারে, কোনো রেজিস্ট্রেশন নাম্বারের ভিত্তিতে হতে পারে, রোল নাম্বারের ভিত্তিতে হতে পারে। অর্থাৎ আমার যে কম্পিউটার মেমোরিতে যে স্টোর করা ডেটা আছে, ডেটা বেস আছে, সেখান থেকে আমরা ডেটা স্ট্রাকচারের সাহায্যে কী করতে পারি? সার্চিং করতে পারি।
শর্টিং করতে পারি। শর্টিং মানে ধরো দেখা গেল স্যালারির যে ডেটা স্টোর করা আছে যেখানে ডেটাবেসে, সেখান থেকে বলা হলো যাদের স্যালারি 8,000 টাকার ওপরে তাদের নাম ডিসপ্লে করো, বা যারা 80%-এর এবভ নাম্বার পেয়েছে জিওগ্রাফিতে বা কম্পিউটারে, তাদের নামগুলো ডেটা স্ট্রাকচার থেকে আমরা খুব সহজেই শর্টিং করতে পারি, অর্থাৎ আমরা ডিসপ্লে করাতে পারি। তা এটা একটা কাজ করা যায়, তাহলে শর্টিং করা যায়। ডেটা আপডেশন, আগে একরকম ডেটা স্টোর করা হয়েছে, পরে হয়তো কোনো কারণে সেই ডেটা মডিফাই করা হয়েছে বা ডেটার ভ্যালুটা চেঞ্জ হয়েছে, সেই আপডেশনটা আমরা করতে পারবো। ডেটা ইনসারশন, নতুন কেউ হয়তো স্কুলে ভর্তি হলো, নতুন কেউ এমপ্লয়ি যুক্ত হলো, তাহলে তো তার ডেটাটা ডেটাবেসে ইনসার্ট করা দরকার, এই ইনসারশনটাও আমরা করতে পারবো, অর্থাৎ ডেটা ইনসারশন আমরা করতে পারবো। ডেটা ডিলিশন, ধরো স্কুল থেকে কোনো ছাত্র চলে গেছে বা কোনো কাজের জায়গা থেকে কেউ রিটায়ার্ড হয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ চাকরি ছেড়ে দিয়ে অন্য জবে জয়েন করেছে, প্রত্যেকটা ফিল্ডেরই এটা হতেই পারে, নতুন কেউ এলো আবার পুরনো কেউ বেরিয়ে গেল, তাহলে তার জন্য যারা বেরিয়ে গেল তার জন্য ডিলিশন দরকার, আর যারা এলো তার জন্য ইনসারশন দরকার। তাহলে ডেটা ইনসারশন এবং ডিলিশন, আবার পুরনো তথ্যর মধ্যেও কিছু নতুন তথ্য যদি সংযোজন করা হয় সেটাকে বেসিক্যালি আপডেশন বলা হয়। তবে নতুনের ক্ষেত্রে, পুরোপুরি নতুনের ক্ষেত্রে ইনসার্ট করা, আর ডিলিট করে দেওয়ার ক্ষেত্রে তারা যখন চলে গেল তাকে বলা হয় ডিলিশন। এই দুটো করা যায়। মার্জ ডেটা এবং ডেটা ট্র্যাভার্সিং, এই কাজগুলো আমরা ডেটা স্ট্রাকচারের সাহায্যে খুব সুষ্ঠুভাবে, সহজভাবে, সরলভাবে, তাড়াতাড়ি আমরা করতে পারি বা করতে সক্ষম হই। চলো এবার যাওয়া যাক পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 4 কি আছে? পরের প্রশ্ন, ডেটা স্ট্রাকচারে ডেটা টাইপের ভূমিকা কি? ডেটা টাইপ তো বিভিন্ন রকম হয়। ধরো স্যালারি, সেটা নাম্বার বা ডিজিট, কারণ সেটা তো অ্যামাউন্টটাকে শো করে। তাহলে সেটা যদি নিউমেরিক নাম্বার বা ইন্টিজার ভ্যালু না হয় তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। আবার নাম ধরো ক্যারেক্টার টাইপ বা স্ট্রিং টাইপ, সেগুলো নিয়ে আবার আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, সেগুলো কেবলমাত্র আমরা শো করতে পারবো, কিন্তু কোনো রকম ক্যালকুলেশনের ক্ষেত্রে ওই ডেটা আমরা ইউজ করতে পারবো না। নির্দিষ্ট ডেট টাইম, সেটা এক রকমের ডেটা টাইপ। তাহলে ডেটা টাইপগুলো আমরা কি কাজে লাগাবো বা তার মূল ভূমিকা কি, চলো দেখা যাক। বলছে ডেটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করা যায়। এক একটি ডেটা টাইপ এক একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন ডেটা স্ট্রাকচারে ব্যবহৃত কয়েকটি ডেটা টাইপ, যেমন সেগুলো কি কি? প্রথমে আসছি আমরা ইন্টিজার নাম্বার। কি নাম্বার? ইন্টিজার নাম্বার, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা। রাউন্ডেড ফিগার নাম্বার, অর্থাৎ 10, 11, 12, সোজা কথায় 1 থেকে শুরু করে আপ টু এখন যত নাম্বার আছে 30, 40, 50, 60, কিন্তু ডেসিমেল নাম্বার নয়, অর্থাৎ 30.25, 50.25 এরকম নয়, অর্থাৎ ভগ্নাংশ বা ডেসিমেল নাম্বার নয়, ইন্টিজার নাম্বার। সেগুলো কি করবে? যে সকল গাণিতিক সংখ্যার মধ্যে কোনো দশমিক সংখ্যা থাকে না, যে সকল গাণিতিক সংখ্যার মধ্যে কোনো দশমিক সংখ্যা থাকে না তাকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার বলা হয়। অর্থাৎ যে কোনো নাম্বার 30, 40, 50, 60, 70, 80, এনি নাম্বার দশমিক ছাড়া, সেটাই হচ্ছে ইন্টিজার নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে আসছে দশমিক সংখ্যা, ডেসিমেল নাম্বার। সেটা কি জিনিস? যে সকল গাণিতিক সংখ্যার মধ্যে দশমিক থাকে তাকেই দশমিকযুক্ত সংখ্যা, ফ্লোটিং নাম্বার বলা হয়ে থাকে। যেমন ধরো 2.5, 30.15, 55.84, 6.90, এইগুলো সবই হলো দশমিক সংখ্যা বা দশমিক নাম্বার। এরপরে আসছে ক্যারেক্টার, CHARCTER, CH দিয়ে যাকে ইন্ডিকেট করা হয় বা CHAR দিয়ে যাকে ইন্ডিকেট করা হয়। ইংরেজি বর্ণ বা অক্ষর A থেকে Z এর সমন্বয়ে গঠিত ডেটাকে বা অঙ্কের 0 to 9 সমন্বয়ে লিখিত ডেটাকে ক্যারেক্টার ডেটা বলা হয়। এক্ষেত্রে কোনো প্রতীক যেমন @ হ্যাশ, ডলার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যেটা আমি একটু আগের প্রশ্নে বললাম, কোনো সংখ্যাকে, ধরো রোল নাম্বার, সেটাকে, সেই ফিল্ডটাকে আমরা যদি ক্যারেক্টার টাইপ ডিক্লেয়ার করি, আমি যদি পুট করি 1, তাহলে সেটা নিয়ে কোনো যোগ ভাগ গুণ বিয়োগের কাজ কিন্তু করা যাবে না। এটাই হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটা টাইপের বৈশিষ্ট্য। আশা করি তোমরা জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। ডেটা স্ট্রাকচারের ডেটা টাইপ। এরপরে আরেকটা ডেটা টাইপ আসছে, তাকে আমরা বলবো লজিক্যাল ডেটা টাইপ।
লজিক্যাল ডেটা টাইপ কীরকম, অনেক সময় দুটো ডেটা টাইপের মধ্যে, দুটো ডেটার মধ্যে তুলনা করার দরকার হয়, অর্থাৎ কোনোটার সাপেক্ষে ট্রু না ফলস নাকি অন অফ, এই কনসেপ্ট বোঝাতে গেলে আমরা লজিক্যাল ডেটাকে ইউজ করব। অর্থাৎ আমরা বলতে পারি অনেক সময় প্রোগ্রামে দুই বা ততোধিক রাশির মধ্যে তুলনা করার জন্য বা তুলনা করার প্রয়োজন হয়ে থাকে, তখন দুই বা ততোধিক রাশির মধ্যে তুলনা করার জন্য যে ডেটাকে আমরা ব্যবহার করি তাকেই আমরা বলবো লজিক্যাল ডেটা। অর্থাৎ ধরে নাও স্টুডেন্ট ডেটাবেসে বলা হলো যে সমস্ত ছাত্রের বাড়ি কলকাতায়, কেবলমাত্র তারাই স্কুলের হোস্টেলে থাকতে পারবে, যাদের বাড়ি কলকাতায় নয় তারা স্কুল হোস্টেলে থাকতে পারবে না, তাদেরকে বাইরে থেকে যাতায়াত করতে পারবে। তাহলে এখানে কন্ডিশন দেওয়া হলো, কি কন্ডিশন, ছাত্রদের বাড়ি কলকাতায় কিনা, সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে থাকবে, যদি ট্রু না হয় তাহলে সে থাকবে না। তো এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে, অর্থাৎ ধরো দুটো সংখ্যা বলা হলো চেক করো একটা সংখ্যা ইভেন নাম্বার না অড নাম্বার, যদি ইভেন নাম্বার হয় তাহলে সেকেন্ডটার সঙ্গে সেটার বিয়োগ হবে বা সেকেন্ডটার সঙ্গে তার যোগ হবে, বা একটা সংখ্যা সেটা ইভেন নাম্বার না অড নাম্বার, প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার নয়, আর্মস্ট্রং নাম্বার নাকি আর্মস্ট্রং নাম্বার নয়, এই ব্যাপারগুলো অনেক সময় প্রোগ্রামে আসতে পারে। তখন আমরা কাকে ব্যবহার করব, লজিক্যাল ডেটাকে আমরা ব্যবহার করব। এটা জাস্ট আমি বোঝালাম সিম্পল প্রোগ্রামের ক্ষেত্রে। যখন কোনো বড় ডেটাবেসের ক্ষেত্রে যাওয়া হবে, সেটা স্যালারি হতে পারে, এমপ্লয়ি ডিটেলস হতে পারে, স্টুডেন্ট ডিটেলস হতে পারে, সেক্ষেত্রেও একইভাবেই করা যাবে। এজকে কন্ডিশনে আনা যেতে পারে, মার্কসকে কন্ডিশনে আনা যেতে পারে, রেসিডেন্সিয়াল প্লেসকে কন্ডিশনে আনা যেতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা লজিক্যাল ডেটাকে আমরা ব্যবহার করব। এর পরের যে ডেটা টাইপ সেটা হচ্ছে স্ট্রিং। আগে ছিল ক্যারেক্টার, ক্যারেক্টার মানে ধরো এ বি সি ডি, জাস্ট সিম্পল একটা অক্ষর, স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। স্ট্রিং কীরকম, একাধিক ক্যারেক্টার কম্বাইন করে যখন একটা সেন্টেন্স তৈরি করা হচ্ছে বা একটা বড় ওয়ার্ড, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ। তাহলে স্ট্রিং হলো অক্ষরগুলিকে একটি সেট বা একক ডেটা টাইপ হিসাবে বিবেচিত করা। স্ট্রিং ডেটা অক্ষর, ডিজিট বা স্পেশাল ক্যারেক্টারও হয়ে থাকতে পারে। তাহলে এটা গেল স্ট্রিং টাইপ। এবার আসা যাক পরের প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5। কি আছে কোশ্চেন নাম্বার 5-এ, ডেটা স্ট্রাকচার কত ধরনের বা কত রকমের, চলো দেখা যাক। ডেটা স্ট্রাকচার মূলত দুই রকমের, এক লিনিয়ার ডেটা স্ট্রাকচার, দুই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কোশ্চেন নাম্বার 6 কি আছে, আগেই আমরা পড়েছি লিনিয়ার নন লিনিয়ার, এবার তার ডিটেলস। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে, কাকে বলে? লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলো এমন এক ধরনের ডেটা কাঠামো যেখানে ডেটাগুলোকে একটি অনুক্রমিক বা রৈখিক ক্রমে সাজানো যেতে পারে বা সাজানো হয় এবং একের পর এক অ্যাক্সেস করা হয়। এর প্রতিটি উপাদানের সাথে তার পূর্ববর্তী এবং পরবর্তী উপাদানের একটা সংযোগ থাকে, যা ডেটা সংরক্ষণে একটি একক স্তর তৈরি করে। অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এইগুলো হচ্ছে এক এক ধরনের লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আবার রিপিট করছি এই প্রশ্নটা, এটা একটু ভালোভাবে তোমরা পড়বে কারণ এটা দিতে পারে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলো এমন এক ধরনের ডেটা কাঠামো যেখানে ডেটা উপাদানগুলোকে একটি অনুক্রমিক বা রৈখিক ক্রমে সাজানো হয় এবং একের পর এক অ্যাক্সেস করা হয়। এর প্রতিটি উপাদানের সাথে তার পূর্ববর্তী এবং পরবর্তী উপাদানের একটি সংযোগ থাকে, যা ডেটা সংরক্ষণে একটি একক স্তর তৈরি করে। অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এক একটি উদাহরণ। এবার আসা যাক পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। কি আছে কোশ্চেন নাম্বার 7-এ, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলি কি 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 বৈশিষ্ট্য আছে? নাম্বার 1, রৈখিক ক্রম। ডেটা উপাদানগুলিকে একটা ক্রমানুসারে সাজানো হয় যেখানে প্রতিটি উপাদানের একটি পূর্বসূরি এবং উত্তরসূরি থাকে, অর্থাৎ প্রথম ও শেষ উপাদান ছাড়া। পরের পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, একক স্তর কাঠামো। একক স্তর কাঠামো বা স্তরের কাঠামো, ডেটা কাঠামোটি একটি একক স্তরে বিন্যস্ত থাকবে। অবশ্যই ডেটা কাঠামোটি একটি একক স্তরে বিন্যস্ত থাকবে। পরের পয়েন্ট, সহজ এবং অত্যন্ত কার্যকর। সহজ এবং অত্যন্ত কার্যকর, এটি বাস্তবায়ন করা
অর্থাৎ লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে বাস্তবায়ন করা অত্যন্ত সহজ। ডেটা ক্রিয়াকলাপ যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডেটা যোগ, অপসারণ, আপডেট, এইগুলি অত্যন্ত দক্ষতার সাথে প্রদান করে থাকে বা করা যায় বা করতে সক্ষম। পরের পয়েন্ট, দক্ষ মেমোরি ব্যবহার। দক্ষ মেমোরি ব্যবহার, ডেটা উপাদানগুলি ক্রমানুসারে সংরক্ষিত থাকে, যা মেমোরি অপটিমাইজ করতে সাহায্য করে। মেমোরি অপটিমাইজ মানে এক ধরনের ডেটাগুলোকে একদিকে রাখে, তার ফলে কি হবে, আমার মেমোরি ওয়েস্টেজ কম হবে। অর্থাৎ মেমোরিতে সে হার্ড ডিস্ক হোক, র্যাম হোক বা যে কোনো সংরক্ষিত জায়গা হোক না কেন, সেখানে জায়গাটা অনেক সুষ্ঠুমতোভাবে অ্যালোকেট হওয়ার ফলে জায়গাটা বাঁচবে বা কম লাগবে। এটাকেই বলা হয় ডেটা অপটিমাইজেশন। একক চালনায়, পরের পয়েন্ট, একক চালনায় ডেটা অতিক্রম। একক চালনায় ডেটা অতিক্রম, একজন ব্যবহারকারী এই ডেটা স্ট্রাকচারের একক স্তরেই সমস্ত ডেটা উপাদান খুঁজে পেতে পারে। তাহলে সমস্ত ডেটা উপাদান একজন ব্যবহারকারী ডেটা স্ট্রাকচারের একটি স্তরেই সে খুঁজে পেতে পারে। এবার আসা যাক পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8 কি আছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার কত রকমের। আগে লিনিয়ারটা শেষ হবে, তারপরে ডেটা স্ট্রাকচারে আমরা যাব। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কত রকমের? লিনিয়ার ডেটা স্ট্রাকচার মূলত 4 রকমের, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। তাহলে যদি প্রশ্ন দেয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার কত রকমের, লিনিয়ার ডেটা স্ট্রাকচার 4 রকমের, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। পরের প্রশ্ন, লিনিয়ার অ্যারে কাকে বলে? লিনিয়ার অ্যারে কাকে বলে? লিনিয়ার ডেটা স্ট্রাকচারের প্রথম ভাগ কি? অ্যারে। অ্যারে কাকে বলে? চলো, এক জাতীয় সসীম n সংখ্যক ডেটা উপাদানের সমষ্টি বা তালিকাকে বলা হয় লিনিয়ার অ্যারে। তাহলে সমজাতীয়, এক জাতীয় n সংখ্যক, যত খুশি নাম্বার হতে পারে, ডেটা উপাদানের যখন সমষ্টি একটা টোটাল স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা হচ্ছে, তালিকাতে নিয়ে আসা হচ্ছে, তখন তাকে বলা হয় অ্যারে। অ্যারে ব্যবহার করলে কি লাভটা কি হয়? অ্যারে ব্যবহার করলে যেটা হবে, মেমোরিতে জায়গা অনেক কম লাগে এবং বারে বারে প্রোগ্রামকে এক্সিকিউট করার প্রয়োজন হয় না, কারণ সে ওই অ্যারের মধ্যেই আমরা মাল্টিপল টাইম আমরা কাজ করতে পারবো। এটাই হচ্ছে অ্যারের বৈশিষ্ট্য বা লিনিয়ার অ্যারের বৈশিষ্ট্য। তাহলে এক জাতীয় সসীম n সংখ্যক ডেটা উপাদানের সমষ্টি বা তালিকাকে বলা হয় লিনিয়ার অ্যারে। শেষ প্রশ্ন আজকের দিনের মতো, আজকের ভিডিওর মতো, কোশ্চেন নাম্বার 10। আমি আগেই বলেছিলাম প্রত্যেক দিন 10টা করে প্রশ্ন হবে, ছোট ছোট ভিডিও, 10টা করে প্রশ্ন, সঠিকভাবে সুন্দরভাবে উদাহরণ সহ ক্ল্যারিফিকেশন সহ 10টা প্রশ্নকে ডিসক্রাইব করা হবে। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, লিনিয়ার অ্যারের বৈশিষ্ট্যগুলি কী কী? লিনিয়ার অ্যারের বৈশিষ্ট্যগুলি কী কী? প্রথম বৈশিষ্ট্য, লিনিয়ার অ্যারের ডেটা উপাদানগুলিকে অবশ্যই এক জাতীয় হতে হবে। কি হতে হবে? এক জাতীয় হতে হবে। অর্থাৎ হয় ক্যারেক্টার টাইপ, নয় সব ইন্টিজার টাইপ, নয় সব ডাবল টাইপ, নয় সব স্ট্রিং টাইপ, এক জাতীয় হতে হবে। একটা ইন্টিজার আর একটা ক্যারেক্টার এরকম হলে হবে না। দ্বিতীয় ক্ষেত্রে, পরের পয়েন্টে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব অ্যারের একটি নির্দিষ্ট লেন্থ থাকবে, অর্থাৎ অ্যারের লেন্থকে ডিক্লেয়ার করে দিতে হবে। ডাইনামিক অ্যারে অ্যালোট করা যাবে না, সেটি হতে পারে 10, 20, 5, 50 বা n সংখ্যক, কিন্তু সসীম হতেই হবে, কখনো অসীম হবে না। অর্থাৎ ডাইনামিক হবে না, যত খুশি তার মতো নিয়ে নেবে, ডাইনামিক হবে না। পরের পয়েন্ট, লিনিয়ার অ্যারের উপাদানগুলিকে একটি ইন্ডেক্স এর মাধ্যমে বা সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে বা প্রকাশ করতে হয়। এর শুরু হয় কোথা থেকে? 0 বা 0 দিয়ে, শেষ হয় কোথায়? n দিয়ে। অর্থাৎ n মানে যে নাম্বার পর্যন্ত যাবে, চাই আমাদের, কেউ বললো 50, কেউ বললো 20, কেউ বললো 25, সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো সেই নাম্বার পর্যন্ত 0 থেকে শুরু করে সেই নাম্বার পর্যন্ত আসবে। পরের পয়েন্ট, অ্যারের উপাদানগুলি সংরক্ষণের জন্য মেমোরি স্পেস পাশাপাশি হয়, কারণ অ্যারের ডেটাগুলি মেমোরিতে পরপর সজ্জিত থাকে। অ্যারের ডেটাগুলি মেমোরিতে কিভাবে সজ্জিত থাকে? পরপর সজ্জিত থাকে। তো আজকের এই পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরপরে 1-2 দিনের মধ্যে আমরা জাস্ট চেষ্টা করব আবার 10টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে দেওয়ার।
আমাদের উদ্দেশ্য জানুয়ারি মাসের মধ্যে পুরো তোমাদের সিলেবাসটা কভার আপ করে দেওয়া, যাতে তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশানে বা এক্সাম সেশানে আমরা যেতে পারি। আমি এক্সামেরও ব্যবস্থা করব, যাতে এক্সাম সেশানেও আমরা যেতে পারি। তো আমরা প্রত্যেক দিনই আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নিয়ে যতটা বেটার ভিডিওটা করা যায়, তোমাদের উত্তরটাকে প্রদান করা যায়, যাতে ভিডিওটা দেখলেই আর বই পড়ার কোনো প্রয়োজন হবে না। শুধু এই ভিডিওটা দেখলেই তুমি ক্লাস 11 সেকেন্ড সেমের সমস্ত জিনিস চ্যাপ্টার ওয়াইজ আশা করি তোমরা নখদর্পণে আয়ত্ত করতে পারবে, করায়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে ভালো রেজাল্ট করতে চাইলে, কম্পিউটার অ্যাপ্লিকেশন সঠিকভাবে জানতে চাইলে তোমাদের অবশ্যই দেখতে হবে পারুই একাডেমির ইন্দ্রজিৎ স্যারের ভিডিওগুলো। আশা করি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই থাকবে, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।